সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার। লিটারে 15 থেকে 20 টাকা বৃদ্ধি। ডিজেল 115, অক্টেন 140, পেট্রোল 135 ও কেরোসিন 130 টাকা নির্ধারণ। মিশ্র প্রতিক্রিয়া গ্রাহকের। নতুন তেলকূপ খনন করবে সিলেট গ্যাস ফিল্ড। রশিদপুর প্লান্ট থেকে প্রতিদিন মিলছে 7.25 লাখ লিটার জ্বালানি। জরিপ চালিয়ে উৎস অনুসন্ধানের তাগিদ। 6 বার মেয়াদ বেড়ে খরচ ছাড়ালো 4,000 কোটি টাকা। সরু লেনে বাড়ছে দুর্ঘটনা। ঢাকা গাজীপুর বিআরটি প্রকল্প এখন গলার কাঁটা। পরিকল্পনার গোড়ায় গলদ বলছেন বিশেষজ্ঞ। চোর সন্দেহে লাঠিপেটা, বৈদ্যুতিক শক। পিরোজপুরে কেয়ারটেকারকে বর্বর নির্যাতনের অভিযোগ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। অভিযুক্ত সহ 2 জনকে বদলি, তদন্ত কমিটি গঠন। এবং মার্কিন অবরোধ না ওঠা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা আইআরজিসির। ইরান সংশ্লিষ্ট তেলবাহী ট্যাঙ্কার জব্দের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের। আলোচনা নিয়ে ধোঁয়াশা। সকালের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। ইরান যুদ্ধের প্রেক্ষাপটে বৈশ্বিক সংকটের মধ্যে দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার। লিটারে 15 থেকে 20 টাকা পর্যন্ত দর বাড়ানো হয়েছে। সরকারের পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে পাম্প মালিক সমিতি। এদিকে দাম বৃদ্ধিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে গ্রাহকের মাঝে। জীবনযাত্রার অন্যান্য খাতেও প্রভাব পড়বে বলে আশঙ্কা তাদের। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে অস্থির বিশ্বের তেলের বাজার। ধারাবাহিক দাম বৃদ্ধির প্রভাবে দেখা দিয়েছে নানা সংকট। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে অবশেষে দেশে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে 15 থেকে 20 টাকা পর্যন্ত বাড়িয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নতুন দর অনুযায়ী রোববার রাত থেকে পাম্পগুলোতে প্রতি লিটার ডিজেল 115 টাকা, অক্টেন 140, পেট্রোল 135 এবং কেরোসিন 130 টাকায় বিক্রি হচ্ছে। জ্বালানি তেলের দাম বাড়লেও ফিলিং স্টেশনে আগের মতোই গ্রাহকদের দীর্ঘ লাইন। দাম বৃদ্ধির প্রভাব জীবনযাত্রার অন্যান্য খাতেও পড়বে বলে আশঙ্কা তাদের। 12টার আগে একটু স্লো ছিল, এখন ফাস্ট হয়েছে। তেলের জন্য তো সব কিছু দাম বেড়ে যাবে। হয়তো 5 টাকা পর্যন্ত ঠিক ছিল, মানে 20 টাকা একবারে বাড়ানো ঠিক হয় না। আমাদের সর্বকালের সেরা মজুদ আছে, তাহলে আমাদের যে টাকা বেশি যাচ্ছে এই টাকা তো আসলে এই মজুদদারদের চলে যাচ্ছে। এতে আমাদের সাধারণ জনগণের কি হচ্ছে? আমি মনে করি এটা রিজনেবল, কারণ হচ্ছে যে এটা আরও আগেই বাড়ানো দরকার ছিল। এখন দেখবেন যে তেলটা দাম বাড়ায় দেওয়ার পরে থেকে পাম্পগুলোতে এইরকম লম্বা লাইন থাকবে না। আবার ওই 40 টাকা দামের তেলে যদি সিরিয়াল নিতে হয় ভাই, তাহলে আরো খুব কষ্ট পাবো ভাই। এদিকে সরকারের পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে পাম্প মালিক সমিতি। এর ফলে মজুতের প্রবণতা কমবে এবং বিক্রিতে স্বচ্ছতা আসবে বলেও মনে করেন তারা। ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েলের যুদ্ধ শুরুর পর এর আগে কয়েক দফায় জেট ফুয়েলের দাম বাড়ানো হয়। দাম বৃদ্ধি পায় ফার্নেস অয়েলেরও। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যেই নতুন তেলকূপ খননের উদ্যোগ নিয়েছে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি। বর্তমানে রশিদপুর ফ্র্যাকশনেশন প্ল্যান্ট থেকে সপ্তাহ জুড়ে প্রতিদিন 7.25 লাখ লিটারেরও বেশি জ্বালানি সরবরাহ হচ্ছে। অন্যদিকে অনশোর ও অফশোর এলাকায় ব্যাপক জরিপ করে নতুন নতুন কূপ অনুসন্ধানের তাগিদ দিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নৌশাদ আহমদ চৌধুরী। সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির হরিপুর, কৈলাসটিলা, বিয়ানীবাজার ও রশিদপুর গ্যাস ক্ষেত্রের 34টি কূপের মধ্যে 17টি কূপ থেকে 14 কোটি 20 লাখ ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করা হচ্ছে। এই পরিমাণ আরও বাড়ানোর পদক্ষেপ নিয়েছে কোম্পানি। আমরা এখন 142 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ করতে পারতেছি, এবং এই যে বাকি যে 3টা কূপ ড্রিলিং অসমাপ্ত আছে, এইটা যদি হয়ে যায় এখান থেকে আরো 30 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে দিতে পারবো। বর্তমানে দেশে বিভিন্ন গ্যাস কূপ থেকে 6 থেকে 6.5 হাজার ব্যারেল কনডেনসেট উৎপাদিত হয়। সিলেট গ্যাস ফিল্ডের রশিদপুর ফ্র্যাকশনেশন প্ল্যান্টে পরিশোধ করা হচ্ছে 4.5 ব্যারেল। তো জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বিভাজন অনুযায়ী আমরা ডেইলি 4,500 ব্যারেল কনডেনসেট পাই। গ্যাসের সঙ্গে প্রাপ্ত কনডেনসেট পরিশোধ করে পেট্রোল, অক্টেন, ডিজেল ও কেরোসিন পাওয়া যাচ্ছে। বর্তমান প্রেক্ষাপটে জ্বালানি তেল আহরণ বৃদ্ধির লক্ষ্যে কোম্পানি তেল সমৃদ্ধ হরিপুর গ্যাস ক্ষেত্রের নতুন কূপ খননের উদ্যোগ নিয়েছে কোম্পানি। অন্যদিকে সমুদ্রে বিপুল পরিমাণ গ্যাস ও তেল মজুদ রয়েছে, সেদিকে দ্রুত নজর দেওয়ার দাবি জানিয়েছেন এই বিশেষজ্ঞ। এই 4,500 ব্যারেল কনডেনসেটকে আমরা আমাদের সেই রশিদপুর ফ্র্যাকশনেশন প্ল্যান্টের মাধ্যমে বিভাজন করে ডেইলি কম বেশি 3400 থেকে 3500 ব্যারেল পেট্রোল পাই
600 থেকে 700 ব্যারেল অকটেন পাই, 150 থেকে 250 ব্যারেল ডিজেল পাই। তেলকূপ খননের কর্মপরিকল্পনা আছে, সেটাও আমরা এগিয়ে চলছি, সেটাও আমাদের চূড়ান্ত পর্যায়ে আছে। আমি মনে করি যে আমাদের বে অফ বেঙ্গল যেটা অফশোর যেটা রিজন যেটা, এইটাকে অবশ্যই প্রায়োরিটি দেওয়া উচিত। প্রায়োরিটি দিয়ে এখানে সার্ভেটা শেষ করা দরকার। সিলেট গ্যাসফিল্ড কোম্পানির গ্যাসকূপগুলো থেকে প্রাপ্ত জ্বালানি তেল দিয়ে দেশের চাহিদার 30 থেকে 35 ভাগ পেট্রোল, 12 থেকে 15 ভাগ অকটেন, 9 ভাগ ডিজেল ও 2 ভাগ কেরোসিনের চাহিদা মেটাচ্ছে। শীঘ্রই এই গ্যাসকূপ থেকে 70 থেকে 80 লাখ ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহের পাশাপাশি বিপুল পরিমাণে জ্বালানি প্রাপ্তির কথা জানালেন সিলেট গ্যাসফিল্ড কোম্পানি লিমিটেড। সিলেট 10 সম্প্রসারণ গ্যাসকূপ থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। শিশুদের যথাসময়ে হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে বিগত 2 সরকার। প্রাদুর্ভাব ঠেকাতে সরকার জরুরি ব্যবস্থা নেওয়ায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হামে সন্তান হারানো মা বাবার কাছে দুঃখ প্রকাশ করেন তিনি। গ্রাম শহরের বৈষম্য কমিয়ে সুস্বাস্থ্যের দেশ গড়তে স্বাস্থ্যকর্মীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। ইমরুল আহসানের রিপোর্ট। দায়িত্ব নেয়ার পরপরই নতুন সংকটে পড়ে বিএনপি সরকার। সারা দেশে ছড়িয়ে পড়ে হামের প্রাদুর্ভাব। চিকিৎসকেরা জানান যথাসময়ে টিকা না দেয় এমন প্রকোপ। বিসমিল্লাহির রহমানির রহিম। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সম্মেলনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, হামের এমন পরিস্থিতির জন্য দায়ী আগের 2 সরকার। তার সরকার তড়িৎ ব্যবস্থা নেয়, হামের প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। সারা দেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট 2টি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ। যারা তাদের প্রিয় সন্তানদেরকে হারিয়েছেন সেই সকল পিতা মাতা এবং স্বজনদের কাছে আমি ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে আর কখনোই যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, বর্তমান সরকার সারা দেশে জরুরি ভিত্তিতে হামের টিকা দিয়ে তড়িৎ ব্যবস্থা নেওয়ায় আল্লাহর রহমতে পরিস্থিতি অবনতি কিছুটা রোধ করা সম্ভব হয়েছে। সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ার নির্বাচনী অঙ্গীকারের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার রোগ প্রতিরোধে গুরুত্ব দিতে চায়, কমিয়ে আনতে চায় গ্রাম শহরের সেবার বৈষম্য। দুঃখজনক হলেও সত্য, বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসক, বিশেষায়িত হাসপাতাল অথবা উন্নত ল্যাব প্রায় সবকিছুই শহর কেন্দ্রিক, কিংবা আরও সুনির্দিষ্টভাবে যদি আমরা বলতে চাই তাহলে অবশ্যই রাজধানী ঢাকা কেন্দ্রিক। শহর এবং গ্রাম অঞ্চলে স্বাস্থ্যসেবা প্রাপ্তির ক্ষেত্রে বৈষম্য দূর করা বর্তমান সরকারের অন্যতম একটি প্রায়োরিটি। বৈষম্য দূর করে স্বাস্থ্য সেবার বিকেন্দ্রীকরণের লক্ষ্যে আমরা ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়নের কাজও ধীরে ধীরে শুরু করেছি। সবার স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রতিটি ইউনিয়নে প্রাথমিক চিকিৎসা ইউনিট স্থাপনের পরিকল্পনা তুলে ধরেন সরকার প্রধান। এজন্য সহযোগিতা চান মাঠ পর্যায়ের কর্মকর্তাদের। আমরা সবাই মিলে একটি স্বাস্থ্য ব্যবস্থা গড়তে চাই যা হবে সবার জন্য সহজলভ্য, কার্যকর এবং মানবিক। চিকিৎসকগণই কিন্তু সত্যিকার অর্থে মানুষের বিপদের বন্ধু। এটি আমার নিজের ঘর দিয়ে আমি বুঝতে পারি। অনুষ্ঠানে শ্রেষ্ঠ 6 উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। ইমরুল আহসান, সময় সংবাদ, ঢাকা। হাম ও উপসর্গ নিয়ে আরও 4 জনের মৃত্যু হয়েছে। রাজধানীর হাসপাতালগুলোতে বিভিন্ন জেলা থেকে প্রতিদিনই আসছে রোগী। জীবন রক্ষায় ঘরে ঘরে টিকা নিশ্চিতের তাগিদ চিকিৎসকদের। এদিকে জরুরি স্বাস্থ্যগত অবস্থা ঘোষণার দাবি জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ডিপিপিএইচ। হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে রোগীর চাপ। রাজধানীর হাসপাতালগুলোতে বিভিন্ন জেলা থেকে প্রতিদিন আসছে রোগী। তবে কিছুটা স্বস্তির খবর, রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে 24 ঘন্টায় ভর্তি রোগীর চেয়ে বেড়েছে সুস্থের হার। 24 ঘন্টায় এই হাসপাতালে ভর্তি হয়েছে 109 রোগী, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 132 জন। বড় বড় বাচ্চাদের হয় 1 বছরের উপরে। আমার বাবুর 6 মাস দেখে এত ছোট বাচ্চার এই হামুরসে দেখে আমরা অনেক টেনশনে ছিলাম। আমার মেয়ের তো চোখ বড় বড় হয়ে গেছিল হইলা, আবার মুখের ভিতরে এমন অবস্থা মনে হয়েছে যে রক্ত বের হইতেছে। চিকিৎসকরা বলছেন শুধু হামে মৃত্যুর রেকর্ড কম, যে শিশুরা মারা যাচ্ছে তাদের ছিল অন্য জটিলতা। এছাড়া দেশব্যাপী হামের প্রাদুর্ভাব কমাতে ডোর টু ডোর টিকা কার্যক্রম সফল করার তাগিদ দিচ্ছেন তারা। মেজলস খুব স্বাভাবিক একটা রোগ, মেজলস হলে ভয় পাওয়ার কিছু নাই। হামের জন্য যে ডেথ রেটটা বাড়ছে সেটা
2-3টা কমপ্লিকেশনের মধ্যে বাড়ছে, খুব খারাপ ধরনের সিভিয়ার ব্রঙ্কোনিউমোনিয়া হয়ে বাচ্চাটা মারা যাচ্ছে। 15 মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মৃত্যু হয়েছে 213 শিশুর, আক্রান্ত 22,409। শনিবার ডিআরইউতে সংবাদ সম্মেলনে হামের প্রকোপকে জরুরি স্বাস্থ্যগত অবস্থা ঘোষণার দাবি জানায় ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপলস হেলথ ডিপিপিএইচ। সরকারকে ঘোষণা করতে হবে এই স্বাস্থ্যগত জরুরি, এটা সারা দেশেও হতে পারে, একটা জেলায়ও হতে পারে বা একটা প্রতিষ্ঠানে হতে পারে। টিকা নিয়ে গুজব প্রতিরোধ এবং শক্তিশালী রোগ নজরদারি ব্যবস্থা গড়ে তোলার তাগিদও দেন বিশেষজ্ঞরা। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। হামের আরও খবর জানাতে এই মুহূর্তে হবিগঞ্জ সদর হাসপাতালে আছেন সহকর্মী রাশেদ আহমেদ খান। সরাসরি যাচ্ছে সেখানে। হবিগঞ্জে হামের প্রকোপ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। আমরা দেখেছি যে গত প্রায় 2 সপ্তাহ যাবৎ হবিগঞ্জের যে বিভিন্ন হাসপাতাল আছে, বিশেষ করে হবিগঞ্জ সদর হাসপাতাল সহ বিভিন্ন উপজেলার যে 9টি উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে, এই স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রতিদিন হামের যে রোগীরা এখানে বিভিন্ন হামের উপশম নিয়ে রোগীরা ভর্তি হচ্ছে এবং আমরা দেখেছি যে আজকে হবিগঞ্জ সদর হাসপাতালে এ পর্যন্ত 37 জন রোগী এখানে ভর্তি রয়েছে এবং আমরা হবিগঞ্জের যে চিত্র আমরা যেটুকু আমরা স্বাস্থ্য বিভাগ আমাদেরকে জানিয়েছে যে প্রায় 160 জন রোগী এ পর্যন্ত হামে আক্রান্ত হয়েছে এবং হবিগঞ্জের যে অন্যান্য যে সদর হাসপাতাল ছাড়াও হবিগঞ্জের যে 9টি স্বাস্থ্য কমপ্লেক্স আছে বিভিন্ন উপজেলায়, প্রত্যেকটি উপজেলায় হামে রোগী ভর্তি রয়েছে। আমরা যে স্বাস্থ্য বিভাগের যারা দায়িত্বশীল আছেন তারা জানিয়েছেন যে হামে আক্রান্ত হয়ে রোগীর সংখ্যা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে এবং এটি অনেকটা উদ্বেগজনক হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন যে স্বাস্থ্য বিভাগের যারা কর্মকর্তা রয়েছেন। আমরা দেখেছি যে সকাল থেকে যে কেন হামের যে আইসোলেশন আছে হবিগঞ্জ সদর হাসপাতালের, এখানে প্রচুর রোগী ভর্তি রয়েছে এবং অনেক রোগীকে আমরা দেখেছি যে সিট না থাকার কারণে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও যে হবিগঞ্জের যে অন্যান্য যে উপজেলা আছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতেও আমরা খবর নিয়েছি যে এখানে যে রোগী যে ধারণ ক্ষমতা আছে, হামের যে কয়েকটি আসন আছে, আসনগুলোর চেয়ে অনেক বেশি রোগী এখানে ভর্তি রয়েছে এবং আমরা যতটুকু জেনেছি যে প্রতিদিন এখানে যে হামের রোগী যে আগে পূর্বের দিনের তুলনায় পরের দিন রোগী আরো বৃদ্ধি পাচ্ছে। গত সপ্তাহে আমরা মাত্র 11 জন রোগী ভর্তি ছিল, কিন্তু এই সপ্তাহে দেখা যাচ্ছে যে 37 জন থেকে 40 জন রোগী ভর্তি হচ্ছে এবং আমরা যতটুকু জেনেছি যে হামের যে উপশম আছে, যে উপশম নিয়ে তারা এখানে ভর্তি হচ্ছে এবং যে কারণে যে এখানে যে হাসপাতালের যে রোগীরা আছে, এই রোগীরা এখানে ভর্তি হয়ে এখানে প্রতিদিন হ্যালো প্রতিদিন এখানে যে হামের যে রোগীগুলা ভর্তি হচ্ছে এবং আমরা স্বাস্থ্য বিভাগের যারা জানিয়েছেন যে এখানে হামের যে তাদের যে প্রস্তুতির তুলনায় অনেকটা বেশি এখানে রোগী ভর্তি হচ্ছে, যে কারণে তাদেরকে হিমশিম খেতে হচ্ছে। তো এই ছিল আজকে হামের বিষয়ে হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ। হাম পরিস্থিতির সর্বশেষ খবর জানাতে হবিগঞ্জ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী রাশেদ আহমেদ খান। দেশের 13তম সিটি কর্পোরেশন হিসেবে প্রতিষ্ঠা পেতে যাচ্ছে বগুড়া পৌরসভা। 20 এপ্রিল প্রায় 150 বছরের পুরনো এই শহরকে সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে পিছিয়ে পড়া এ জনপদ উন্নয়নের মূল ধারায় উঠে আসবে বলে আশা স্থানীয়দের। আর বহুদিনের প্রত্যাশা পূরণের খবরে উচ্ছ্বসিত বগুড়াবাসী। শাহদুল ইসলামের ক্যামেরা, আব্দুল্লাহ ওয়ালের রিপোর্ট। প্রায় 2 দশক আগে বগুড়া পৌরসভা সিটি কর্পোরেশনের সব শর্ত পূরণ করেছিল। শুধুমাত্র রাজনৈতিক বৈষম্যের কারণে বঞ্চনার শিকার হয়েছে এই জনপদের বাসিন্দারা। তবে এবার অবসান হচ্ছে সেই প্রতীক্ষার। রাষ্ট্রীয় দায়িত্ব নেওয়ার পর 20 এপ্রিল প্রথমবার নিজ জেলা বগুড়ায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফর ঘিরে জেলায় বইছে উৎসবের আমেজ। দলীয় নেতাকর্মীদের উচ্ছ্বাস আর সাধারণ মানুষের প্রত্যাশা তুঙ্গে।
বহুদিনের দাবি পূরণে এই সফরে বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার ঘোষণা আসছে। 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে এ কার্যক্রম শুরু হয়, আর এখন তা চূড়ান্ত পর্যায়ে। আয়তন ও অবকাঠামোগত যোগ্যতা থাকলেও এতদিন পৌরসভার সীমাবদ্ধতায় নাগরিক সেবায় ছিল নানা সংকট। অপরিকল্পিত ড্রেনেজ, ময়লার স্তূপ ও ভাঙাচোরা সড়কে দুর্ভোগ ছিল নিত্যদিনের। ঘোষণার অপেক্ষায় তাই এখন বগুড়াবাসীর আনন্দ আর আশার জোয়ার। বগুড়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন, বগুড়া সিটি কর্পোরেশন গর্বের বিষয় যে এতদিন পর আমাদের বগুড়া সিটি কর্পোরেশন হতে যাচ্ছে। বগুড়াতে আরও আমরা উন্নত অনেক জিনিস পাবো, অনেক শিক্ষা প্রতিষ্ঠান পাবো, এটা আমাদের অনেক দিনের আশা। আমরা এতদিন বঞ্চিত ছিলাম, এখন আমরা পাবো, এই জন্য আমরা খুবই খুশি এবং আনন্দিত। সিটি কর্পোরেশন বাস্তবায়ন হলেই কমবে নাগরিক দুর্ভোগ বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সিটি কর্পোরেশন হলে এখানে নাগরিক সেবা অনেক বৃদ্ধি পাবে, উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও বৃদ্ধি পাবে, সিটি ডেভেলপমেন্ট ফান্ড সহ অনেক এখানে প্রজেক্ট আসবে উন্নয়নের জন্য, রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা উন্নত হবে। সার্বিকভাবে এটি মহানগর হয়ে একটি উন্নত শহর হিসেবে পরিণত হবে সিটি কর্পোরেশন ঘোষিত হলে। বগুড়া পৌরসভা সিটি কর্পোরেশনে রূপান্তর হলে তার কাজের পরিধি, কর্মপরিসর অনেক বৃদ্ধি পাবে এবং এখানে নাগরিক যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো অনেক বৃদ্ধি পাবে। সেখানে যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা থেকে শুরু করে নাগরিক যে সকল সুযোগ সুবিধা আছে সেগুলো আরও বেশি পরিসরে নাগরিকদের মাঝে পৌঁছে দেওয়া যাবে। 1876 সালে প্রতিষ্ঠিত 70 কিলোমিটার আয়তনের বগুড়া পৌরসভায় 21টি ওয়ার্ডে প্রায় 10 লাখ মানুষের বসবাস। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। সংখ্যাগরিষ্ঠতার জোরে সরকার জনরায় প্রত্যাখ্যান করলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে 11 দলীয় ঐক্য। রাজধানীতে গণমিছিলের আগে সমাবেশে হুঁশিয়ারি দেন নেতারা। এদিকে হাম সংক্রমণের জন্য স্বাস্থ্য খাতের বিশৃঙ্খলাকে দায়ী করেন জামায়াতের আমির। জ্বালানি সংকট নিয়ে সরকারকে লুকোচুরি না করার আহ্বান জানান তিনি। গণভোটের রায় বাস্তবায়ন এবং জ্বালানি তেল ও স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনার প্রতিবাদে রাজধানীতে 11 দলীয় ঐক্যের গণমিছিল। বিজয়নগর থেকে শুরু হওয়া মিছিলটি কাকরাইল হয়ে শান্তিনগরে গিয়ে শেষ হয়। মিছিলের আগে সমাবেশে 11 দলের নেতারা চলমান হাম সংক্রমণ পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি সংকট সহ জনস্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে সরকারের সমালোচনা করেন। বর্তমান সরকারকে পতিত আওয়ামী লীগ সরকারের মতো গণবিরোধী রূপ ধারণ না করার আহ্বান জানান তারা। জনগণ রায় দিয়েছে, এই সংসদের দায়িত্ব গণভোটের রায় বাস্তবায়ন করা। হাসিনার সরকার ছিল গণবিরোধী সরকার, আর বর্তমান সরকারও জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সমাবেশে জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম সরকারের প্রতি ভোটের সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে জনরায়কে প্রত্যাখ্যান না করার আহ্বান জানান। বলেন, জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়নে 11 দলীয় ঐক্য যে আন্দোলন গড়ে তুলছে তা সরকারের জন্য ভালো কিছু বয়ে আনবে না। জনগণকে মাঠে আন্দোলন করতে বাধ্য করবেন না। এই জনগণ যদি আন্দোলন করতে মাঠে নামে, আমরা বলতে চাই জনগণ দাবি আদায় করা পর্যন্ত রাজপথ ছাড়বে না ইনশাআল্লাহ। এদিন সকালে রাজধানীর শিশু হাসপাতাল ও আসাদ গেটের একটি ফিলিং স্টেশন পরিদর্শনে যান বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। পরিদর্শন শেষে তিনি বলেন, স্বাস্থ্য খাতের বিশৃঙ্খলার কারণে হাম সংক্রমণ বাড়ছে। বেডের ক্যাপাসিটি 1000 রোগী ভর্তি থাকে 3700, 3700। প্রতিদিন আউটডোর থেকে চিকিৎসা নেয় আরও 4000-এর মতো মানুষ। সেই পরিমাণ ম্যান পাওয়ার নাই, অবকাঠামো নাই, লজিস্টিক সাপোর্ট নাই। না থাকার কারণে স্বাস্থ্য খাতের এই বিশ্রী অবস্থা। সংসদে জ্বালানি সংকট নিয়ে কথা বলবেন বলেও জানান জামায়াত আমির। সরকার যে বলে যে আপনারা বারবার তেল দিয়ে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে। মার্কিন বাজারে তৈরি পোশাক খাতের বড় ধাক্কা। 2 মাসে রফতানি কমল 8.5%। নতুন উদ্বেগ মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি, ব্যবসায়ীদের পাশের দাঁড়ানোর পরামর্শ। যানজটবিহীন ঢাকা গাজীপুর রুটের স্বপ্ন দেখানো বিআরটি প্রকল্প এখন ভোগান্তির আরেক নাম। 13 বছরে 6 বার মেয়াদ বাড়ানো প্রকল্পের ব্যয় দ্বিগুণ হয়ে পার করেছে 4000 কোটি টাকা। খরচ বাড়লেও সংকীর্ণ এই লেনে যান চলাচলে বাড়ছে দুর্ঘটনা। প্রকল্প পরিকল্পনায় গোড়ায় গলদ ছিল বলে মনে করেন যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর এম শামসুল হক। উমর ফারুকের তোলা ছবিতে তানভীর হাসান মেঘের প্রতিবেদন।
ঢাকার যানজট এড়িয়ে দ্রুত গাজীপুর যেতে সরকারি বিআরটি প্রকল্প এখন যেন গলার কাটা। কথা ছিল 20.5 কিলোমিটার দীর্ঘ সড়কে চলবে বিআরটির বিশেষায়িত বাস। এজন্য করিডোরে 25টি স্টেশন ও 7টি ফ্লাইওভার নির্মাণের কাজ প্রায় শেষ। কিন্তু নকশা বদল আর সড়ক দুর্ঘটনায় প্রকল্পের সময় 6 বার বাড়ানোর পরও আলোর মুখ দেখেনি। 2024 সালে অনেকটা তড়িঘড়ি করে ফ্লাইওভার সহ বড় অংশে যান চলাচলের জন্য খুলে দেয় অন্তর্বর্তী সরকার। তবে প্রকল্প এলাকা জুড়ে ভোগান্তির ছাপ। যত্রতত্র ময়লা আবর্জনা, বসানো হয়নি লিফট, সিঁড়ির পথ আটকে বসতি করেছে ভবঘুরেরা। সংকীর্ণ লেনে এলোমেলো গাড়ি চলাচলে বাড়ছে ঝুঁকি। বাজার স্টেশনটা সেখানে দেখা গেছে নেশা করে আসতে না, অবশ্য সিঁড়িও নাই, লিফটও নাই। মাঝখানে রাস্তাতে দুই পাশ থেকে গাড়ি আসে, মানে একদিক ফলো করে আরেক দিকে গাড়ি আসে পড়ে, তখন অ্যাক্সিডেন্ট এইভাবে বেশি হচ্ছে এখানে। সরকার আসে সরকার যায়, কিন্তু গাজীপুর থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত এই বিআরটি প্রকল্পের কোনো পরিবর্তন চোখে পড়ে না। এক যুগ পেরিয়েও চালু হয়নি বিশেষ কোনো বাস লেন। সময় বেড়েছে, বদলেছে পরিকল্পনা, আবার খরচের মাত্রাও বেড়েছে কয়েক গুণ। অথচ স্বস্তির কোনো দেখাই মেলেনি এখানকার সাধারণ মানুষের। কখনো ঠিকাদারকে দোষারোপ, কখনো সরকারের কাঁধে দায় চাপিয়ে প্রকল্প পরিচালক জানালেন প্রকল্পের মেয়াদই আসলে নেই। প্রথম হলো গিয়ে ধরেন প্রকল্পের মেয়াদটাই নেই, এই মেয়াদটা আগে বাড়তে হবে। ঠিকাদারের সাথে বিভিন্ন অনুমোদনের বিষয় আছে, এগুলা তখন উপস্থাপন করা হবে। যতক্ষণ না পর্যন্ত অনুমোদন হচ্ছে এগুলো উপস্থাপন করা যাচ্ছে না। উপস্থাপন করা হলে সরকার যদি সেগুলি ঠিক মনে করে, যদি অনুমোদন দেয়, তারপরে কাজগুলি শেষ করা যাবে। এই প্রকল্পের গোড়ায় গলদ দেখছেন যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর এম শামসুল হক। প্রজেক্টটা নেওয়ার জন্য দ্রুত গতিতে ফিজিবিলিটি করে হ্যান্ডশেকটা করিয়ে দেওয়া হয়েছে ইমপ্লিমেন্টেশনের জন্য। সো কোনো প্রজেক্ট যদি পরিকল্পনায় ত্রুটি থাকে, বাস্তবায়নে সময় ক্ষেপণ হয়, এখানে তাই হয়েছে। পুরো প্রকল্প শেষ হওয়ার আগে এক লেন খুলে দেয় সাময়িক সুবিধা হলেও তা অনিরাপদ বলেও মনে করেন এই বিশেষজ্ঞ। তার মতে বিশেষায়িত বাসের জন্য আলাদা লেনের এই প্রকল্প কখনো জনবান্ধব হবে না। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। পুলিশের টাকা চুরির সন্দেহে প্রথমে লাঠিপেটা, পরে বৈদ্যুতিক শক, সবশেষে জ্বলন্ত মোমে যুবককে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে। পিরোজপুর জেলা পুলিশের অফিসার মেসে এমন নির্যাতনের শিকার হন মেসের অস্থায়ী কেয়ারটেকার ইউনুস। ঘটনা তদন্তে কমিটি গঠন এবং ডিবির ওসি সহ 2 জনকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। জিয়াউল হককে সঙ্গে নিয়ে সুমন হাসানের ক্যামেরায় বিস্তারিত অপূর্ব রিপোর্টে। 8 বছরেরও বেশি সময় পিরোজপুরের এই পুলিশ অফিসার মেসেই কেয়ারটেকারের অস্থায়ী চাকরি করেন ইউনুস। মেস থেকে 1,80,000 টাকা চুরি হয়েছে এমন অভিযোগ তোলেন ডিবির ওসি আরিফুল ইসলাম। সন্দেহ থেকে ইউনুসকে মারধর ও বৈদ্যুতিক শক দেয়া হয়, পরে কিচেনে নিয়ে জ্বলন্ত মোমে পুরুষাঙ্গ ঝলসে দেয়া হয় বলে অভিযোগ ভুক্তভোগীর। পরে তাকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। আমারে ইলেকট্রিক শর্ট দিছে, লাঠিচার্জ করছে, লাতি ঘুষি মারছে এবং মোম গলায় আমার পুরুষাঙ্গে ফেলাইছে। খুনে নিয়ে বলাইছে যে ওই পুরুষাঙ্গের নিজের স্ত্রীর সাথে রাগারাগি করিয়ে নিজে নিজে গলায় ফেলাইছে। ঘটনার 1 সপ্তাহ পার হলেও এখনো হয়নি মামলা। আইনি পথে হাঁটতে ভয়ের কথা জানিয়ে বিচার চান ভুক্তভোগী ও স্বজনরা। ওসি আরিফের টাকা কিছুদিন আগে একটা চলে গেছে, চলে যাওয়ার পরে আমার ভাইরে নির্যাতনভাবে ধরিয়া, সন্দেহকারী ধরিয়া আমার ভাইরে তার নির্যাতন করছে। ও আমার ছোট ভাই, ওর হচ্ছে দেখছি আমি অনেক রিকোয়েস্ট করেছি, এরপরও ওটা বাড়ছো না। আমি 1 লক্ষ টাকা একখানটা সুদে আনকি দিছি ইউনুস ফকিরে, আর বাড়িতে 80,000 টাকা সবার কাছে ধার কর্জ করিয়া সবার কাছ থেকে টাকা নিয়ে আমরা চলকে গেছি। ওই জায়গায় স্যারের কাছে দিয়েছি, দেওয়ার পর ওই যে স্যার আমরা এখন ইউনুস ফকিরে আমরা লই যাই, বলছে না ইউনুস ফকির এখন নিয়ে যাওয়া যাবে না। সরকার কাছে যে ন্যায় বিচার চাই, যে আমার অন্যায়ভাবে সে আমার সাথে যে টর্চারগুলো করছে, আমার জীবনের লাইফটা নষ্ট করে দিয়েছে, এখন আমি এটা সুবিচার চাই। চিকিৎসক জানালেন বারবার মোম দিয়ে ঝলসে দেয়া হয় ইউনুসের গোপনাঙ্গ। মোমবাতি জ্বালিয়ে তাকে বারবার যৌনাঙ্গে টর্চার করা হয়েছে এবং সেই মোমবাতির আগুনে তার যৌনাঙ্গটার উপরে চামড়াটা পুড়ে গেছে। চোর সন্দেহে ইউনুসকে নির্যাতন করা হলেও টাকা চুরির দায় স্বীকার করেছেন মেসের ঝাড়ুদার শাকিল। ঝাড়ু দেওয়ার সময় আমি রুমের ভিতর ব্যাগের ভিতর টাকা দেখতে পাই, তা আমি ভুলবশত সেই টাকাটা আমি ওখান থেকে নিছি
এরপর আমি বাসায় গেছি। বর্বর নির্যাতনের ঘটনায় বিব্রত পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার জানালেন, ঘটনার তদন্তে এক সদস্যের কমিটি করা হয়েছে। বর্বর আচরণ আমরা আমাদের পুলিশ সদস্য হিসেবে তার কাছ থেকে কোনোভাবেই আশা করি না, এটা কোনোভাবেই কাম্য না। এটাকে আমি ব্যক্তিগতভাবে এবং আমার আজকে ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমি ধিক্কার জানাই, ঘৃণা জানাই। সমালোচনার মুখে অভিযুক্ত আরিফুল ইসলাম সহ দুজনকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত, 6 জেলায় প্রাণ গেল 12 জনের, আহত হয়েছেন 5 জন। হাওরে ধান কাটতে গিয়ে বেশিরভাগের মৃত্যু হয়েছে। স্বাভাবিক পরিবেশ হঠাৎ অশান্ত, কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে লণ্ডভণ্ড বাড়িঘর। শনিবার বিকেলে সুনামগঞ্জের হাওরে ধান কাটছিলেন কৃষকরা। এ সময় হঠাৎ ঝড়ের সঙ্গে তুমুল বৃষ্টিপাত ও বজ্রপাত হয়। এতে তাহিরপুর, জামালগঞ্জ ও ধর্মপাশার 4 কৃষক গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। একই সময় দিরাই উপজেলায় বজ্রপাতে এক শিক্ষার্থী মারা যান। এছাড়া বজ্রপাতে রংপুর ও ময়মনসিংহে 2 জন করে এবং হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনায় 1 জন করে মারা গেছেন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। দেশে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বাড়ছে। সরকারি হিসাবে গত 11 বছরে বজ্রপাতে প্রায় 2800 জনের প্রাণহানি হয়েছে। এজন্য জলবায়ু পরিবর্তন ও বায়ু দূষণ দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি জীবন রক্ষায় সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দিগেন সিংহ ও নৌশাদ আহমদ চৌধুরীর ছবিতে ইকরামুল কবিরের রিপোর্ট। আষাঢ় শ্রাবণে আকাশের রং বদলানোর সঙ্গে সঙ্গে হাওরে ধান কাটায় ব্যস্ত কৃষকের মনে আতঙ্ক দেখা দেয়। বিস্তীর্ণ হাওর জুড়ে কাজে থাকা কৃষক কিছু বুঝে ওঠার আগেই বজ্রপাত কেড়ে নেয় প্রাণ। দিন দিন এ আতঙ্ক বাড়ছে, সঙ্গে বাড়ছে প্রাণহানি। জলবায়ু পরিবর্তনের ফলে বায়ু দূষণের কারণে বজ্রপাত বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টটাই মূলত আমাদের দেশের জন্য বেশি হার্মফুল। এটা হচ্ছে জলভূমির পরিমাণ দিন দিন কমে যাওয়া। জলবায়ু পরিবর্তনের সংকটের মাঝে বড় মৌসুম জুড়েই চরম আতঙ্ক নিয়ে ফসল ঘরে তোলার জন্য মাঠে কাজ করছেন কৃষকেরা। যখন আমরা হাওরে থাকি টাটা দে, তখন তো আমরা আশ্রয় কোনো জায়গা নাই। আল্লাহর উপরে ভরসা করে বই থাকি। সামনে দেওয়ার কথা আছিল তো সরকার দেয় নাই। যদি টাটা রক্ষা করা কিছু ব্যবস্থা করা যাইতো তো হাওড়া মানুষ তো জানটা বাঁচল অনেক। 2016 সালে সরকার বজ্রপাতকে প্রাকৃতিক দুর্যোগ ঘোষণা করলেও সমাধানে নেই কোনো উদ্যোগ। হাওর এলাকায় বসানো হয়নি কোনো ছাউনি। কৃষক কোনো তথ্য না জানলেও তাদের জন্য হাওরে আশ্রয় কেন্দ্র স্থাপন জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সরকারকে আমরা অনুরোধ করেছি যে এই ধরনের অ্যাক্টিভিটিসে যাতে প্রকল্পে আমাদের বরাদ্দ রাখে। খালি চোখে পশ্চিম আকাশে মেঘের রং কালো দেখলেই তাকে নিরাপদ আশ্রয়ে থাকতে হবে। বজ্রপাতের মেঘ কিন্তু বেশিক্ষণ থাকে না, এটা কেটে গেলে পরবর্তীতে সে আবার ধান কাটতে জমিতে নামতে পারবে। জাতিসংঘের তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর বজ্রপাতে গড়ে প্রায় 300 মানুষ মারা যায়। এই দুর্যোগ থেকে রক্ষা পেতে প্রযুক্তি নির্ভরতার কথা জানান এ বিশেষজ্ঞ। বজ্রপাত নিরোধক যে যন্ত্র আছে যেটা বজ্রপাতকে ডাইভার্ট করে দেয়, সেইটা যদি স্থাপন করতে পারি তাহলে এটা প্রিভেন্ট করা সম্ভব। আবহাওয়া বিভাগের তথ্য মতে দেশে প্রায় প্রতি বছর বজ্রপাতে সবচেয়ে বেশি প্রাণহানি হয় সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনার হাওর অঞ্চলে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। সকালের সময় আরও থাকছে। যুদ্ধবিরতির মধ্যে গাজা ইসরায়েলি বর্বরতা, নিরাপদ পানি সরবরাহে গিয়ে হামলায় নিহত ইউনিসেফের 2 ট্রাক চালক, শরণার্থী শিবিরে গুপ্তচর যন্ত্র পাওয়ায় অভিযোগ। যুক্তরাষ্ট্রের বাজারে বড় ধাক্কা খেয়েছে দেশের তৈরি পোশাক খাত। চলতি বছরের 2 মাসে রফতানি কমেছে প্রায় 8.5%। মার্কিন শুল্ক ভারে চীন, ভারতের রফতানি নুইয়ে পড়লেও ভিয়েতনাম, ইন্দোনেশিয়ার প্রবৃদ্ধি রফতানিকারকদের ভাবনায় যোগ করেছে নতুন উদ্বেগ। তাদের দাবি অভ্যন্তরীণ জটিলতায় মার্কিন ক্রয়াদেশ টানতে পারেনি বাংলাদেশ। এর মধ্যে মধ্যপ্রাচ্য পরিস্থিতি কঠিন করে তুলেছে ঘুরে দাঁড়ানোর পথ। এই অবস্থায় নীতি কৌশল নিয়ে রফতানি খাতের পাশে দাঁড়ানোর পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। এমএস আরিফিনের রিপোর্ট। দেশে অনির্বাচিত সরকার আর বিশ্ববাজারে ছড়ি ঘোরানো মার্কিন কূটনীতিতে যুক্তরাষ্ট্রে কমছে বাংলাদেশের তৈরি পোশাকের বাজার হিস্সা।
অটেকজাত তথ্য বলছে চলতি বছরের প্রথম 2 মাস জানুয়ারি থেকে ফেব্রুয়ারি সময়ে যুক্তরাষ্ট্রে $137 কোটি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 8.5% কম। এ সময় ট্রাম্পের আগ্রাসী শুল্ক চীন ভারতের রপ্তানি উল্লেখযোগ্য কমালেও ভিয়েতনামের প্রায় 3 আর ইন্দোনেশিয়ার প্রবৃদ্ধি হয়েছে 4% হারে। এক্সপোর্টকে ত্বরান্বিত করার জন্য তাদের সরকার যোগ উপযোগী তারা পদক্ষেপ নিচ্ছে। আমাদের দেশে যে প্রবণতা, আমরা অনুকরণশীল, আমরা আমাদের আইনের পরিবর্তনগুলি করছি না। আমরা জ্বালানি সংকট আর ঈদের ছুটি সহ গেল 2 মাসে বেশি ছুটি থাকায় ব্যাহত হয়েছে উৎপাদন। শুল্ক চাপে ক্রেতাদের ব্যয় সংকোচন নীতি আর বন্দরে অবরোধ সহ নানা জটিলতায় বাধার মুখে পড়েছে শিপমেন্ট। এমন নানা কারণে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পোশাকের হিস্যা কমছে বলে মনে করেন উদ্যোক্তারা। আর এই নেতিবাচক পথ থেকে ঘুরে দাঁড়ানোর পথে বাধা হয়ে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্য ঘিরে বিশ্ববাজারের অস্থিতিশীলতা। সোর্সিংটা যেন এককেন্দ্রিক না হয়, এটাকে ডাইভার্স করতে হবে ফিউচারে। আর আমাদের নিজস্ব এক্সপ্লোরেশন বাড়ানোর চেষ্টা করতে হবে। আমাদের রিনিউয়েবল এনার্জি, বিশেষ করে সোলার, এই জায়গায় আমাদেরকে কনসেন্ট্রেট করতে হবে। তো বড় চ্যালেঞ্জ হচ্ছে যেটা এক কথায় যে আমরা আনসার্টেনিটিতে আছি, অনিশ্চয়তায় আছি। সরবরাহ বাধাগ্রস্ত হওয়া বৈশ্বিক পরিস্থিতিতে রপ্তানিমুখী শিল্পে অভ্যন্তরীণ সহযোগিতা জরুরি বলে মনে করেন অর্থনীতিবিদরা। বাংলাদেশ ব্যাংক একটা প্যাকেজ তৈরি করে, যেখানে হচ্ছে সফট লোন দেওয়া এবং প্রয়োজনে তাদেরকে রিশিডিউলিংয়ের সুযোগ দেওয়া এবং এর পাশাপাশি এই স্বল্প সুদে আসলে ঋণের ব্যবস্থা করা, এই বিশেষ করে আপৎকালীন সময়ের জন্য। অটেকজাত তথ্য, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি সময়ে $1170 কোটি পণ্য আমদানি করেছে যুক্তরাষ্ট্র, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় 13.5% কম। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এখনও চালু হয়নি শিশুদের আইসিইউ ইউনিট। এতে দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা। হাসপাতালটির হাম আইসোলেশন ওয়ার্ডে গত 1 মাসে মৃত্যু হয়েছে 14 শিশুর। গুরুতর অবস্থায় চিকিৎসকরা বিকল্প হিসেবে ব্যবহার করছেন বাবল সিপ্যাপ পদ্ধতি। তবে বরাদ্দ পেলেই আলাদা আইসিইউ চালুর আশ্বাস কর্তৃপক্ষের। গগন পণ্ডিতের ক্যামেরায় উবায়দুল হকের রিপোর্ট। 8 মাসের শিশুকে নিয়ে গত সপ্তাহে ফুলবাড়িয়া থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন মা ফেরদৌসী। হামের উপসর্গ থাকায় ভর্তি করা হয় আইসোলেশন ওয়ার্ডে। শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় শিশুটির প্রয়োজন হয় আইসিইউ সাপোর্টের, কিন্তু হাসপাতালে শিশুদের জন্য নেই আইসিইউ। এমন অবস্থায় অনেক শিশুর আইসিইউ প্রয়োজন হলেও মিলছে না সুবিধা। এতে কারোর মৃত্যু হচ্ছে, অনেকের বাড়ছে মৃত্যু ঝুঁকি। সংকটাপন্ন অবস্থায় কাউকে আবার ঢাকায় রেফার্ড করা হচ্ছে। এতে আতঙ্ক আর ভোগান্তিতে রোগী ও অভিভাবকরা। আইসিইউটা দরকার, অনেক বাচ্চা এরকম হইতেছে। আইসিইউ না থাকার কারণে সিপেপ দিয়ে বোতল দিয়ে আইসিইউ অক্সিজেন বানায় ওটা দিতেছে। ডাক্তারে বারে বারে কইতেছে যে ঢাকা নিয়ে যান গিয়া। ময়মনসিংহ মেডিকেলের হাম আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা বাড়ছেই। কর্তৃপক্ষ বলছে হাসপাতালটিতে শিশুদের জন্য আইসিইউ ওয়ার্ড প্রস্তুত থাকলেও প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবলের কারণে সেটি চালু করা হয়নি। গুরুতর অবস্থায় আইসিইউ প্রয়োজন হলে বিকল্প হিসেবে বাবল সিপেপ পদ্ধতি ব্যবহারের কথা জানান চিকিৎসকরা। যাদেরকে আইসিইউ প্রয়োজন হচ্ছে তাদেরকে আমরা বাবল সিপেপটা দিচ্ছি। কিছু কিছু বাচ্চা ক্রিটিক্যাল আছে যাদের আইসিইউ প্রয়োজন, তো আপাতত আমরা বাবল সিপেপ দিয়েই চিকিৎসা চলমান আছে। তবে প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতির পাশাপাশি বরাদ্দ পেলে শিগগিরই শিশুদের আইসিইউ সেবা চালু করা যাবে বলছে কর্তৃপক্ষ। পেডিয়াট্রিক আইসিইউ এটার অবশ্যই প্রয়োজন। অক্সিজেন ইমার্জেন্সিটা আমরা বাবল সিপেপ দিয়ে আপাতত চালিয়ে যাচ্ছি। আমরা লজিস্টিক বা মূল্যকবলের সাপোর্ট পাই, তাহলে অচিরেই আমরা ওটা চালু করতে পারবো এবং সেটা যদি চালু করতে পারি তাহলে অত্র এলাকার যে শিশু রোগী তাদের যে আইসিইউ সাপোর্টটা সেটা আমরা পুরোদমে দিতে পারবো। গত 1 মাসে ময়মনসিংহ মেডিকেলের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা নিয়েছে 577 জন রোগী, আর মৃত্যু হয়েছে 14 শিশুর। উবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। 7 বছর ধরে ভেঙে পড়ে আছে জামালপুরের বকশীগঞ্জের টাকিমারি খালে সেতু। যানবাহন নিয়ে বিকল্প সড়কে ঘুরতে হচ্ছে অন্তত 10 কিলোমিটার এলাকা। এতে বেড়েছে ভোগান্তি। আর নতুন সেতু নির্মাণে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর কথা জানায় এলজিইডি। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। ভেঙে পড়ে আছে সেতু। শুষ্ক মৌসুমে পানি কমে যাওয়ায় পাশের সরু মেঠো পথ দিয়ে চলাচল করছেন স্থানীয়রা, তবে বন্ধ যান চলাচল।
2019 সালের বন্যায় জামালপুরের বক্সিগঞ্জের গোপালপুর বাজার গাজীরপাড়া সড়কের টাকিমারি খালের সেতুটি ভেঙে যায়। এতে বগারচর ইউনিয়নের অন্তত 10 গ্রামের বাসিন্দাদের ব্যাহত হচ্ছে চলাচল। যানবাহন নিয়ে বিকল্প সড়কে ঘুরতে হচ্ছে অন্তত 10 কিলোমিটার এলাকা। এতে বেড়েছে ভোগান্তি। এই ব্রিজটা ভাঙছে 2019 সালে, এরপরে কোনো কাজকাম হয়নি, যথেষ্ট পরিমাণ ভোগান্তি হইতেছে। বন্যার সময় তো নৌকা ছাড়া আর কোনো বুদ্ধি নাই। পরীক্ষার সময় হলে যাওয়ার সময় দেরি হয়, তারপর বিভিন্ন ধরনের এরকম আর অনেক সমস্যা হয়। যাত্রী নিয়ে আমি 2 দিন এই জায়গায় সমস্যায় পড়ছিলাম। এই ব্রিজটা হলে পরে আমাদের অনেক উপকার হবে। অনুমোদনের জন্য প্রস্তাব প্রেরণ করা হয়েছে। অনুমোদন হইলে আমরা কাজটি শুরু করব। আর নতুন সেতু নির্মাণে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর কথা জানায় এলজিইডি। সেতুর পুনর্নির্মাণ করা সম্ভব এই বিষয়গুলো আমি বিস্তারিত খোঁজ নিয়ে আমি সর্বাত্মকভাবে চেষ্টা করব যাতে মানুষের দুর্ভোগ লাঘবের জন্য যত দ্রুত সম্ভব এই সেতু নির্মাণ করা যায় সে বিষয়ে আমরা সচেষ্ট হওয়ার চেষ্টা করব। এলজিইডির তথ্য মতে নতুন সেতু নির্মাণে ব্যয় হবে প্রায় 8 কোটি টাকা। সময় সংবাদ, জামালপুর। নেত্রকোনার হাওড় অঞ্চলে প্রতিবছর বাঁধ সংস্কার করে সরকার, তবে বৃষ্টিতে তীরের মাটি আবারও পানিতেই চলে যায়, যার কারণে বর্তমানে বেশিরভাগ খাল নদী ভরাট হয়ে গেছে। পানি নিষ্কাশন হতে না পেরে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার, এতে ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন। পানি উন্নয়ন বোর্ড বলছে সমস্যা সমাধানে নতুন করে খননের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আলপনা বেগমের পাঠানো তথ্য ও আবু সুফিয়ানের ছবি নিয়ে রিপোর্ট। হাওড়ের বিস্তীর্ণ এলাকা জুড়ে আবাদ হচ্ছে ধান। ছোট খাল দিয়ে এসব জমির অতিরিক্ত পানি নিষ্কাশন হয়। নেত্রকোনার মদন মোহনগঞ্জ, খালিয়াজুড়ি, কলমাকান্দা, আটপাড়া এবং কেন্দুয়ার হাওড়াঞ্চলে বড় আবাদ হয়। এসব ফসল বন্যা থেকে বাঁচাতে প্রতি বছর পানি উন্নয়ন বোর্ড কাবিখা প্রকল্পের আওতায় বাঁধ সংস্কার করে। তবে এই বাঁধই এখন কৃষকের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। কৃষক বলছেন প্রতি বছর হাওড়ের নদী খাল খনন করা হলেও তীরের মাটি বৃষ্টিতে আবারও পানিতেই চলে যায়। এ কারণে বর্তমানে বেশিরভাগ খাল নদী ভরাট হয়ে গেছে। বৃষ্টির পানি নিষ্কাশন না হওয়ায় জলাবদ্ধতা সৃষ্টি করছে, ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন। ফসল আগে আমরা মারাইতাম খুব সুন্দরভাবে, কোনো বান টান লাগছে না, আমাদের কৃষকের লোকেরা কোনো কষ্ট করানো লাগছে না। এখন খাল ভরিয়া যাওয়া, নদী ভরিয়া যাওয়াতে মাটি ভরিয়া পানি উচ্চত হয়ে যায়। অ্যালাইনমেন্টে কোন জায়গায় স্থায়ী বাঁধ হবে, কোন জায়গায় অস্থায়ী ভিত্তিতে বাঁধ নির্মাণ করতে হবে, ওই ক্ষেত্রে আমাদের কিছু ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ ত্রুটি আছে। এটা আমাদের চিন্তার এবং গবেষণার বিষয়বস্তু। অযথাই এনো বাদ না করে টাকাও নষ্ট হবে না, যে মূল এই পয়েন্টগুলির মধ্যে বাদ পড়লেই আমরা যথেষ্ট আমরা এই হাবলিক উপকৃত হই। প্রতি বছর কোটি কোটি টাকার বাজেট করে হাওরের বাঁধ নির্মাণ করা হয়, কিন্তু কোনো সম্ভাব্যতা যাচাই না করে, এলাকার মানুষকে যুক্ত না করে সেই যে বাঁধ বাঁধা হয় সেই বাঁধ কিন্তু ভেঙে যায় এবং বাঁধের যে মাটি সেই মাটি কাঁচিয়ে পালানো হয় এবং সেই মাটি সমান হয়ে সমতল হয়ে পানি জলাবদ্ধতা তৈরি হয়। অবশ্য পানি উন্নয়ন বোর্ড বলছে চলমান সমীক্ষার পাশাপাশি হাওরের নদী ও খাল খননের তালিকা প্রণয়নের কাজ চলছে। তো আমরা ইতিমধ্যে নদী খালগুলো তালিকা করেছি এবং এগুলো যাতে পুনঃখনন করা যায় দ্রুত, সেই ব্যাপারে আমরা পানি সম্পদ মন্ত্রণালয়ে এগুলো তালিকা প্রেরণ করেছি এবং প্রকল্প বাস্তবায়ন হয়ে গেলে আমাদের যে সমস্যাগুলো রয়েছে জলাবদ্ধতা এবং বন্যা এবং যে আগাম বন্যার যে ঝুঁকি সেটাও অনেকাংশে হ্রাস পাবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে 2015-16 অর্থ বছর থেকে 2024-25 অর্থ বছর পর্যন্ত নেত্রকোনার হাওড়াঞ্চলে বাঁধ সংস্কারে 174 কোটি 26 লাখ টাকা ব্যয় হয়েছে। সময় সংবাদ, নেত্রকোনা। দেখছেন সকালের সময়। মার্কিন নৌ অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন ইরান ব্ল্যাকমেইল করার জন্য প্রণালী বন্ধ রাখছে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার বিষয়ে ইরান এখনও রাজি হয়নি। শান্তি চুক্তি প্রতিষ্ঠায় চেষ্টা অব্যাহত রেখেছে মিশর ও পাকিস্তান। যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করায় আবারও হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে ইরান। মার্কিন নৌ অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত প্রণালী বন্ধ রাখার ঘোষণা দিয়েছে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGC। তেহরানের অভিযোগ, যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ইরানি বন্দর ও জাহাজের ওপর থেকে অবরোধ তুলে নেয়নি যুক্তরাষ্ট্র। তাই প্রণালীতে কোনো জাহাজ চলাচলকে শত্রুর সঙ্গে সহযোগিতা হিসেবে গণ্য করে হামলার হুঁশিয়ারি দিয়েছে IRGC। একই সঙ্গে জাহাজ চলাচলে নতুন নিয়ম ও ফি আরোপের কথাও জানায় তারা। এ অবস্থায় নতুন প্রোটোকল অনুযায়ী যারা
দ্রুত নিরাপত্তা সেবার খরচ পরিশোধ করবে তাদেরই অগ্রাধিকার দেওয়া হবে। এমন পরিস্থিতির মধ্যে আন্তর্জাতিক জলসীমায় ইরান সংশ্লিষ্ট তেলবাহী ট্যাঙ্কার জব্দের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এমন তথ্যই উঠে এসেছে মার্কিন গণমাধ্যমে। ইতোমধ্যে অন্তত 2টি জাহাজে গুলির ঘটনা এবং একটি ভারতীয় পতাকাবাহী ট্যাঙ্কারে হামলার অভিযোগ সামনে এসেছে। পাল্টা প্রতিক্রিয়ায় দিল্লিতে তেহরানের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র নতুন প্রস্তাব পাঠালেও তা পর্যালোচনা করে এখনও কোনো জবাব দেয়নি তেহরান। ইরান স্পষ্ট জানিয়েছে অতিরিক্ত দাবি মানবে না এবং নিজেদের স্বার্থের কঠোর অবস্থান বজায় রাখবে তারা। এমনকি দ্বিতীয় দফা আলোচনায় এখনও রাজি হয়নি দেশটি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন ইরান চালাকি করছে এবং প্রণালী বন্ধ করে যুক্তরাষ্ট্রকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে, যা তিনি মেনে নেবেন না। এমনকি আলোচনা ব্যর্থ হলে যে কোনো মূল্যে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কবজায় নেয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তবে তেহরান এ দাবিকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে। wanted to close up the strait again, as they've been doing for years, and they can't blackmail us. এদিকে ইরানের শীর্ষ সামরিক নেতৃত্ব দাবি করছে সংঘাতে তারা কয়েক ধাপ এগিয়ে আছে। প্রয়োজনে প্রতিদিন 1.5 কোটি ব্যারেল তেল সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছে তারা। সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে স্থায়ী শান্তি না আসা পর্যন্ত হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ বজায় রাখবে ইরান। অন্যদিকে শান্তি প্রচেষ্টায় সক্রিয় হয়েছে মিশর ও পাকিস্তান। দ্রুত একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর আশাবাদ ব্যক্ত করেছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। লেবাননের দক্ষিণাঞ্চলেও গাজার মতো ইয়েলো লাইন স্থাপনের ঘোষণা দিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় শনিবার সেনাবাহিনী জানায় এই রেখা অতিক্রম করলে সরাসরি হামলা চালাবে তারা। এর মধ্যেই কূটনৈতিক আলোচনার প্রস্তুতি নিচ্ছে লেবাননের প্রশাসন। যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি হামলায় অন্তত 2 জন নিহত ও 3 জন আহত হয়েছেন। যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননের দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলা ও গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। এতে কয়েকজন হতাহত হন। একই সময়ে সীমান্তের কাছাকাছি কৌশলগত কিছু এলাকা দখলের কথাও জানিয়েছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু স্পষ্টভাবে জানান, হিজবুল্লাহকে দুর্বল না করা পর্যন্ত অভিযান থামবে না। এছাড়াও জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিফিলের ওপর হামলায় এক ফরাসি সেনা নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এই ঘটনাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে নিন্দা জানিয়েছেন। প্রাথমিকভাবে এর পেছনে হিজবুল্লাহকে দায়ী করা হলেও গোষ্ঠীটি অভিযোগ অস্বীকার করেছে। তদন্ত চলছে বলে জানিয়েছে লেবানন সরকার। রাজনৈতিকভাবে যুদ্ধবিরতির পর সরাসরি আলোচনার প্রস্তুতি নিচ্ছে লেবানন। প্রেসিডেন্ট জোসেফ আউন ও প্রধানমন্ত্রী নওয়াফ সালাম স্থায়ী সমাধানের লক্ষ্যে আলোচনা এগিয়ে নিতে চান, তবে হিজবুল্লাহ এ প্রক্রিয়ার বিরোধিতা করছে। এদিকে ঘরছাড়া মানুষ ধীরে ধীরে ফিরতে শুরু করলেও নিরাপত্তা নিয়ে শঙ্কা কাটেনি। এর মধ্যে লেবাননেও গাজার মতো ইয়েলো লাইন স্থাপন করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এই লাইনের দক্ষিণে নিজেদের নিয়ন্ত্রণ জোরদার করে উত্তর দিক থেকে আসা সন্দেহভাজন যোদ্ধাদের লক্ষ্য করে হামলার কথা জানায় তারা। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও হুমকি দেখলেই অভিযান চালানোর অধিকার রাখার কথা বলছে তেল আবিব। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুদ্ধবিরতির মাঝেই গাজা ইসরায়েলি হামলায় ইউনিসেফের 2 ট্রাক চালক নিহত হয়েছেন। এই ঘটনাকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে তদন্তের দাবি জানিয়েছে সংস্থাটি। এদিকে গাজার দক্ষিণাঞ্চলে শরণার্থী শিবিরে ইসরায়েলি গুপ্তচর যন্ত্র পাওয়ার অভিযোগ উঠেছে। অঞ্চলটিতে ইসরায়েলি হামলার জেরে তেল আবিবের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবে সমর্থন জানিয়েছেন যুক্তরাজ্যের পার্লামেন্টের সদস্যরা। গাজায় নিরাপদ পানি সরবরাহ করতে গিয়ে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন 2 ট্রাক চালক, যারা ইউনিসেফের সঙ্গে কাজ করছিলেন। গাজার উত্তরাঞ্চলে মানসুরা পানি সরবরাহ কেন্দ্রে নিয়মিত কার্যক্রম চলাকালে এ ঘটনা ঘটে। এতে আরও 2 জন আহত হন। ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইউনিসেফ। সংস্থাটি এই হত্যাকাণ্ডকে অগ্রহণযোগ্য উল্লেখ করে তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানায়। তারা বলছে, মানবিক সহায়তা কর্মী ও গুরুত্বপূর্ণ পানি সরবরাহ অবকাঠামো কখনোই যুদ্ধের লক্ষ্যবস্তু হতে পারে না। আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলার বাধ্যবাধকতার কথাও স্মরণ করিয়ে দেয় সংস্থাটি। এদিকে গাজার দক্ষিণাঞ্চলের শরণার্থী শিবিরে ইসরায়েলি গুপ্তচর যন্ত্র পাওয়ার অভিযোগ উঠেছে। ফিলিস্তিনি সূত্র বলছে, এসব ডিভাইস বিভিন্নভাবে লুকানো ছিল। কখনো পাথরের ভেতরে, কখনো ড্রোন থেকে ফেলে দেওয়া হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। স্থানীয়দের সতর্ক করে বলা হয়েছে, সন্দেহজনক কোনো বস্তু দেখলে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা বাহিনীকে জানাতে।
এদিকে আন্তর্জাতিক অঙ্গনেও বাড়ছে চাপ। যুক্তরাজ্যের পার্লামেন্টে অন্তত ৭৫ এমপি ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রস্তাবের সমর্থন দিয়েছেন। এ উদ্যোগের সমর্থন দিয়েছেন জেরেমি করবিন সহ একাধিক প্রভাবশালী আইন প্রণেতা। প্রস্তাবে অস্ত্র নিষেধাজ্ঞা, বাণিজ্য সীমাবদ্ধতা ও অর্থনৈতিক পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এবার নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার হচ্ছে। রাজ্যটিতে নির্বাচনী ইতিহাসে প্রথমবারের মতো ২৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। প্রতিটি কেন্দ্রে নিরাপত্তায় থাকবে অন্তত ৪ জন সদস্য। এবারের নির্বাচনকে কমিশন বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে। ভয় কাটাতে পারছে না নির্বাচন কমিশন। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ক্যামেরা ছিলেন বিশ্বজিৎ দাস। ভোট পড়ার হার ও ভোটার উপস্থিতি কিংবা ভোট বাক্স লুট, প্রাণহানি, নির্বাচন এলেই নানা কারণে আলোচনায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। সবশেষ ২০২১ সালের বিধানসভা নির্বাচনে সহিংসতায় ৫৮ জনের মৃত্যু হয়। ৫ বছর পর আবার সেই বিধানসভা নির্বাচন। ২৩ এপ্রিল প্রথম দফায় ১৫২ আসন, ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় হবে ১৪২ আসনের ভোট। তাই নির্বাচন কমিশন এবার নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থার দিকেই মনোযোগ দিচ্ছে। নির্বাচন কমিশনের তথ্য বলছে, চলতি নির্বাচনে অন্তত ২৫০০ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। ৮০,০০০ ভোট কেন্দ্রে কমপক্ষে ৩ জন করে বাহিনীর সদস্য ছাড়াও থাকবে রাজ্য পুলিশ ও অন্য রাজ্য থেকে আসা নিরাপত্তা বাহিনী। নির্বাচনের কাজে ব্যবহৃত প্রতিটি গাড়িতে সিসিটিভি সহ বুথের ভেতর ও বাইরেও থাকবে নজরদারি ক্যামেরা। তবে রাজনৈতিক দলগুলোর ভোটের প্রচারের হুমকিতে সবার মনে একটাই প্রশ্ন, পশ্চিমবঙ্গে সহিংসতা ছাড়া নির্বাচন আদৌ সম্ভব? পশ্চিমবঙ্গে সহিংসতা তো নিশ্চিত হবে, এটা আশঙ্কা। ভোট আসতে এখনও বেশ কিছুদিন বাকি, অথচ যেভাবে আর্মি করছে, প্যারামিলিটারি ফোর্স নামছে, কেন্দ্রীয় এজেন্সিগুলো করছে, তো ফলে এইটা আমার কাছে অভূতপূর্ব, এটা কাঙ্ক্ষিত নয়। পশ্চিমবঙ্গই বোধহয় একমাত্র ভারতের রাজ্য যেখানে বারবার সেই তৃণমূল আমলেও চলছে, সিপিএম আমলেও হয়েছে, অতীতেও ঘটেছে, এই ভোট সন্ত্রাসটা চলে যাচ্ছে। ভয়টা থেকেই যায় নির্বাচন আসলে আবার কি বোম পড়বে, আবার কি বাড়ি উড়ে যাবে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে কমিশন সহিংসতা রুখতে ৭ দফায় ভোট নিয়েছিল, আর সেবার নিরাপত্তা বাহিনীর সংখ্যা ছিল ১০০০ কোম্পানি। এবার সেই সংখ্যা প্রায় দ্বিগুণ করা হলেও ভোট গ্রহণ ৭ দফা থেকে কমিয়ে ২ দফায় আনা হয়েছে। ফলে রাজ্যবাসীর মনে নির্বাচনে সহিংসতা নিয়ে উদ্বেগ বাড়ছেই। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। দেখছেন সকালের সময়। পূর্বাচল ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের ডিজাইনে বড় পরিবর্তন আনবে বিসিবি। শুধু ক্রিকেট নয়, এখানে অন্য স্পোর্টসকেও যুক্ত করা হবে বলে জানান অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। ২০২৭ এশিয়া কাপ ও ২০৩১ বিশ্বকাপের ভেন্যু এই মাঠে করার পরিকল্পনা আছে বোর্ডের। মাঠ পরিদর্শন শেষে এই লক্ষ্য বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের। নাজমুল হাসান পাপনের আমলে শুরু হয় কার্যক্রম, নৌকার অদলে বানানো হয় ডিজাইন। এরপর ফারুক আহমেদ এসেও শুনিয়েছিলেন আশার বাণী। নানা প্রতিশ্রুতি দিয়ে সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুলেরও শেষ দিন কাটে এই মাঠে। এবার ক্রীড়া প্রতিমন্ত্রীকে নিয়ে পূর্বাচল ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। দায়িত্ব নেয়ার পর ক্রীড়া প্রতিমন্ত্রী ও তামিম ইকবাল প্রথমবারের মতো পূর্বাচলের এ মাঠে বিসিবির অ্যাডহক কমিটির সদস্যদের নিয়ে পুরো মাঠ ঘুরে দেখেছেন তারা। প্রায় ২৮ একর জায়গায় শুধু ক্রিকেট নয়, অন্য স্পোর্টসকেও যুক্ত করার ইচ্ছা বিসিবির। বড় পরিবর্তন আনবে ডিজাইনেও। পুরো ডিজাইনটা তাকে শো করেছি, প্রেজেন্ট করেছি। এখানে কিছু কিছু চেঞ্জেস নেসেসারি, চেঞ্জ করব জাস্ট চেঞ্জ করার জন্য না, কিছু কিছু ডিজাইন চেঞ্জ করাটা নেসেসারি। প্লাস এটা অনেক বড় একটা প্রপার্টি, এখানে আমাদের চেষ্টা থাকবে যে হ্যাঁ এটা ক্রিকেটের জন্য ঠিক, বাট ক্রিকেটের সাথে সাথে যেটা মাননীয় মন্ত্রী বললেন যে কিছু কিছু স্পোর্টসকে আমরা যদি অ্যাটাচ করে নিতে পারি তাহলে এটা আমাদের স্পোর্টসের জন্য ভালো হবে, ইন জেনারেল স্পোর্টসের জন্য ভালো হবে। ক্রিকেট বোর্ডের অবস্থান হয়তোবা অন্য অনেক বোর্ডের চেয়ে ভালো ফাইন্যান্সিয়ালি, যেটা আমাদেরও রেসপন্সিবিলিটি টু লুক আফটার দ্য আদার স্পোর্টস। ২০১৯ সালে কার্যক্রম শুরু হওয়ার পর থেকে মাঠ দ্রুত বাস্তবে রূপ দেওয়ার গল্প অনেকেই শুনিয়েছেন, কিন্তু হয়েছে উল্টো। এক দফা পরিবর্তন হয়েছে স্টেডিয়ামের নাম, উইকেটের মাটি চুরির মতো ঘটনারও সাক্ষী এই মাঠ।
এবার ক্রীড়া প্রতিমন্ত্রী শোনালেন 2027 এশিয়া কাপ ও 2031 সালের ওয়ানডে বিশ্বকাপ এ মাঠে গড়ানোর পরিকল্পনা আছে তাদের। দিয়েছেন প্রয়োজনীয় সব সহযোগিতার প্রতিশ্রুতি। 2027-এ আমাদের এশিয়া কাপ রয়েছে এবং 2031-এ আমাদের বিশ্বকাপ ক্রিকেট রয়েছে। সেই চিন্তা ভাবনা করে আমরা আশা করছি যে ফার্স্ট ফেজে ক্রিকেট বোর্ড নিজেরাই তারা এই কার্যক্রমটি শুরু করবে। আমরা এই পূর্বাঞ্চলে একটি ক্রিকেট স্টেডিয়াম পাশাপাশি মাল্টিপারপাস বিভিন্ন স্পোর্টসের যে সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য যা যা করণীয় আছে আমরা এটা আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে সেই পদক্ষেপগুলো আমরা খুব দ্রুত সময়ের ভিতরে নিব। পূর্বাঞ্চল স্টেডিয়ামের পর সুজন সাইফ সম্মদের ক্রিকেটার্স একাডেমি পরিদর্শনে যান তামিম ইকবাল। এবারে ডিপিএল সেখানে আয়োজনের পরিকল্পনা বিসিবির। আসর শুরুর আগে তামিম দিয়েছেন নানা নির্দেশনা। উইকেটের ব্যাপারে একটু সাজেশন দিয়ে গেল। একটা এমইউ অলরেডি হয়েছে বিসিবির সাথে আমাদের মাঠটা ইউজ করার জন্য। ও তো দেখে পছন্দ করছে এবং বলছে যে এটা প্রিমিয়ার লিগ হওয়ার মতো সুন্দর মাঠ। তো ওর কথা হচ্ছে এটা আমি জিজ্ঞেস করলে কত লোক শুনবে, বড় ছোট এরকম। তো এই হ্যাপি যেরকম দেখে। তো এটা তো এন্ড অফ দ্য ডে বিসিবির কল, তারা এখানে দিবে কি দিবে না। আগামী 4 মে থেকে শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার। লিটারে 15 থেকে 20 টাকা বৃদ্ধি। ডিজেল 115, অক্টেন 140, পেট্রোল 135 ও কেরোসিন 130 টাকা নির্ধারণ। মিশ্র প্রতিক্রিয়া গ্রাহকের। নতুন তেলকূপ খনন করবে সিলেট গ্যাসফিল্ড। রশিদপুর প্ল্যান্ট থেকে প্রতিদিন মিলছে 7.25 লাখ লিটার জ্বালানি। জরিপ চালিয়ে উৎস অনুসন্ধানের তাগিদ। এবং 6 বার মেয়াদ বেড়ে খরচ ছাড়ালো 4,000 কোটি টাকা। সরু লেনে বাড়ছে দুর্ঘটনা। ঢাকা গাজীপুর বিআরটি প্রকল্প এখন গলার কাঁটা। পরিকল্পনার গোড়ায় গলদ বলছেন বিশেষজ্ঞ। এ ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ নিবিড়। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরে। সঙ্গে থাকুন সময়ের।